শেষ চৈত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব ২০। সন্ধ্যা ৬:৩০। চলন্ত গাড়ির পেছনের সিটে মুখ ফুলিয়ে বসে আছে শীতল। মন খারাপ করে তাকিয়ে আছে বাইরের দিকে। গাড়িটা কোন দিকে যাচ্ছে বুঝতে পারছে না। আর না এই রাস্তা তার পরিচিত। সারাদিন পর অফিস ছুটির কারণে পথঘাটে জ্যাম বেঁধেছে। একটু পথ গিয়ে জ্যামের কারণে বসতে হচ্ছে মিনিটের পর মিনিট। জ্যাম দেখে চিৎকার করার পায়তারা জুটতে পারে ভেবে ছেলেগুলো শীতলের চোখ হাত মুখ বেঁধে দিয়েছে। কর্কশ স্বরে শাসিয়েও সেও যেন শব্দ না করে। গাড়িতে গান চলছে যাতে শীতলের গঙ্গানোর শব্দ ভুলেও বাইরে না যায়। পেছনের সিটও অন্ধকার করে রাখা। গাড়ির গ্লাস তুলে দেওয়ায় বোঝারও উপায় নেই জলজ্যান্ত একটা মেয়েকে তারা কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে। কিডন্যাপ হচ্ছে জেনে শীতল প্রথম প্রথম ভয় পেলেও এখন আর ভয় পাচ্ছে না, বরং রাগ হচ্ছে। মন চাচ্ছে নিজেকে থাপড়াতে। মোট কথা সে এমন বোকামি করল কিভাবে? নিজের পায়ে হেঁটে এসে গাড়িতে বসে যেসব চিন্তা করলো সেসব আগে কেন করলো না? কেন ভাবল না বাইরের পৃথিবীটা জঞ্জালে ভরা, বেশিরভাগই নারী খেকো হায়েনা। এদিকে তার ফোনটাও কেড়ে নিয়েছে ছেলেগুলো। কিন্তু কারা এরা? কোথায় নিয়ে যাচ্ছে তাকে? এসবের পেছনে কে আছে? কে তাদের গোপন শত্রু? কী উদ্দেশ্য তার? তাকে মেরে ফেলবে, নাকি তার গায়ে কলঙ্কের বিশ্রীকালি লেপটানো তার উদ্দেশ্য? তাছাড়া আজকাল নাকি দলে দলে কিডনি চোর বের হয়েছে। অল্প বয়সী ছেলে মেয়েদের ধরে নিয়ে গিয়ে কিডনি কেড়ে নিচ্ছে। তারও কি তাই করবে নাকি? যদি করে টাকার ভাগ তাকে দিবে নাকি পুরোটা নিয়ে নেবে? যদি দেয় তো ভালো, নয়তো সেও বদমাশগুলোর নামে মামলা ঠুকে দিবে। আর্মির মেয়ের কিডনি কারার স্বাদ জম্মের মতো ঘুচিয়ে দিবে। আর্মি শব্দটা স্মরণ হতেই বাবার কথা মনে পড়ে গেল তার। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো সে। কাঁদতে কাঁদতে কান্নার গতি বেড়ে গেল। হঠাৎ তাকে কাঁদতে দেখে ছেলেগুলো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করলো। তাদের কাছে খবর আছে এই মেয়ে দেখতে ভোলা ভালা হলেও বহুত চালাক। শয়তানি বুদ্ধি তার রন্ধে রন্ধে, তাই ভুলেও এর অভিনয়ে গলা যাবে না। না আবেগ দেখে মায়া করা যাবে, কেঁদে মরে গেলেও সান্ত্বনা দেওয়া যাবে না, কারণ কথার চক্করে ফেলে গোপন তথ্য নিয়ে নিতেও পারে। একথা ভেবে তারা কেউ কথা বাড়ালো না, বরং নিজেরা নিজেরা গল্প করতে লাগলো। তারপর জ্যাম ছুটলে গাড়ি ছুটল নির্জন রাস্তার পথ ধরে। এই রাস্তায় কেউ নেই দেখে শীতলের মুখ চোখ খুলে দেওয়া হলো। ছাড়া পেয়ে সে উঠে বসলো। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো গাড়ি কোন দিকে যাচ্ছে, কিন্তু অন্ধকার জনমানব শূন্য রাস্তা দেখে ভয়ে চুপসে গেল। তাকে ভয় পেতে দেখে একটা ছেলে খ্যাক খ্যাক করে হেসে বলল, কিছু খাবেন আপু? আপনাদের বসের নাম কি? জানি না। যার হয়ে কাজ করছেন তার নাম জানেন না? না, টাকার বিনিময়ে কাজ করি, টাকা পেলে আর কোনো কিছু জানার আগ্রহ আসে না। আপনাদের স্যারকে ফোন দিয়ে বলুন আমি কথা বলবো। জায়গা মতো পৌঁছায়, শুধু কথা না অনেক কিছু করতেও পারবেন। এ কথা বলে ছেলেটা শব্দ করে হাসতে লাগলো। তার দেখে হাসতে লাগলো সঙ্গে ছেলেগুলোও। শীতল চোয়াল শক্ত করে তাকিয়ে রইল, মনে মনে কয়েক দফা গালি বর্ষণ করে চুপ করে বসে রইল। কাঁদতে লাগলো নীরবে নিঃশব্দে। কাঁদতে কাঁদতে কেন জানি তার বউয়ের আচারের কথা মনে পড়ল। ভাবলো এদের হাতে মারা গেলে আর আচার খাওয়া হবে না তার। বড় আম্মুর বানানো আচার সায়ন ভাই খেয়ে নেবে। সায়ন ভাই আবার আচার পাগল, মেয়ে মানুষের মতো বাটি বাটি আচার খায় সে। আচ্ছা, সায়ন ভাইয়ের যখন বিয়ে হবে, তার বউয়ের বাচ্চা হবে, তখন সায়ন ভাই কি তার বউয়ের আচারে ভাগ বসাবে? কেড়ে করে নিজেই খেয়ে নিবে, নাকি মুখ ভর্তি আচার নিয়ে বলবে, বুঝলি শীতল, বাপ হচ্ছে মুখে রুচি টুচি নেই, তাই আচার খাচ্ছি। এ কথা ভেবে খিলখিল করে হেসে উঠল শীতল। ছেলেগুলো কথা থামিয়ে ঘুরে তাকালো তার দিকে। অদ্ভুত তো, মেয়েটার গায়ে জিন আছে নাকি, এই হাসে এই কাঁদে। শীতল সিটে হেলান দিয়ে বসে কিছু একটা ভাবলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভ্রুকুচকে একে একে সব ছেলেকে গুনে দেখলো। মোট 5 জন আছে গাড়িতে। একজন একটু পরপর কার সাথে যেন ফোনে কথা বলছে। একবার তার ছবি তুলে কাকে যেন পাঠালো সে। কয়েক মিনিটের মধ্যে পুনরায় কল এলে ছেলেটি রিসিভ করলো। বিনয়ী ভাব কণ্ঠে ঠেলে বলল, ফেনীর দিকে যাচ্ছি স্যার, তাহলে গাড়ি ঘোরাবো? গোডাউন কুমিল্লায়? জি জি, তাহলে কুমিল্লার দিকে এগোচ্ছি আমরা। শীতল তাদের কথা শুনল, মস্তিষ্কে ধাক্কা দিল নানান চিন্তা। এদেরকে বিশ্বাস করে ভুল করে ফেলেছে। যেভাবে হোক গাড়ি থামানোর ব্যবস্থা করতে হবে। বুদ্ধি খাটিয়ে শুদ্ধ সায়ন নয়তো বাবাকে একটা ক্লু পাঠাতে হবে। তার আগে কথা বলে এদের মাথা খেতে হবে। ভয় পেলে চলবে না, বরং ভয় পেলে এরা লাই পাবে, মজা লুটবে। এ কথা ভেবে সে মন খারাপ দূর করে ঠোঁটে হাসি ফুটালো। এরপর কণ্ঠে মধু ঢেলে মিষ্টি করে ডাকলো, ভাইজান।
পাশে বসা ছেলেটা তাকালো। সে আবার কানে কম শোনে, মেয়ে মানুষের মিনমিনে সুরের কথা বোঝেও কম। না বুঝলে পুনরায় জিজ্ঞাতে ইগোতে বাঁধে। যতই হোক পুরুষ মানুষ বলে কথা, আত্মসম্মানবোধ থাকা জরুরি। শীতল তাকে কিছু বলছে বুঝতে পেরে সে পাশের জনকে গুঁতো মারল, ইশারা করলো পাশে তাকাতে। পাশের জন তখন সবে মুখে পানি নিয়েছিল পান করার জন্য, হঠাৎই পেটে গুঁতো লাগায় মুখের পানি বেরিয়ে গেল। সে বিরক্ত হয়ে তাকালো কম শোনা ছেলেটার দিকে। তাকে তাকাতে দেখে ছেলেটা দাঁত বের করে হেসে শীতলকে দেখালো। ছেলেটা আর দৃষ্টি যেন বলে দিল শীতলের উপর খুবই বিরক্ত, 2 থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মেয়েটার চোখ মুখ খুলে দেওয়া হয়েছে অনেক আগে, অথচ মেয়েটা না কাঁদছে আর না চিৎকার করছে। চিৎকার করার অজুহাতে মারধর করতো না হয়, কিন্তু সে তা করছে না, বরং দেখে মনে হচ্ছে পিকনিকে যাচ্ছে সে। ভীষণ খুশি। তাকে রাগে দৃষ্টিতে তাকাতে দেখে শীতল পুনরায় ডাকলো। এবার ছেলেটি কর্কশ কণ্ঠে জবাব দিল, কিটা হইছে? শীতল ভ্রু কুঁচকালো, ইচ্ছে করল মুখ বরাবর একটা ঘুষি মেরে বলতে, আমাকে কিডন্যাপ করে আমাকেই বলছিস কিটা হইছে? হারামির দল, একবার ছাড়া পাই তোদের পেছনে লাল কাপড় বেঁধে শুদ্ধ সারের গুঁতো না খাওয়ালে আমার নামও শীতল না। তখন ভালো করে বুঝবি আমার আসলে কিতা হইছে। মনের কথা মুখ ফুটে বলা হলো না শীতলের, কোনো মতে কথা গেলে মুখ এইটুকু করে বসে রইল। তখন ড্রাইভারের পাশে বসা ছেলেটা হাসি মুখে শুধালো, কোনো সমস্যা আপু? শীতল সাহস পেল, বেঁধে রাখা হাতটা মুচড়ামুচড়ি করে বলল, এই ভাই, বড়ইয়ের আচার আছে আপনার কাছে? না নেই। নেই মানে কেন নেই? এখন দেবো একটা গাঁটটা। কিডন্যাপ করার সময় মনে ছিল না গাড়িতে উঠলে আমার বমি পায়, মাথা ঘোরায়? এখন দেই আপনার গায়ে হক হক করে বমি করে? মস্ত বড় ভুল হয়ে গেছে ম্যাডাম, পরের বার কিডন্যাপ করতে এলে আপনার জন্য বড়ইয়ের আচার নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমাকে নিয়ে যাচ্ছেনটা কোথায়? এক কাজ করুন, কক্সবাজার, রাঙামাটি নয়তো সাজেকের দিকে চলুন। জীবনে কখনো মন খুলে বেড়াতে পারলাম না, এই সুযোগে ঘুরে আসাও হবে। ম্যাডাম, আমরা আপনাকে কিডন্যাপ করেছি, হানিমুনে নিয়ে যাচ্ছি না। আপনাদের মতো পেট মোটা বয়রা টাকলা পোলাপানের সাথে আমি হানিমুনে যেতামও না। যা বলছি শুনুন, নয়তো আপনাদের মালিককে কাছে বিচার দেব কিন্তু। স্যার বলেছে আপনাকে কুমিল্লায় নিয়ে যেতে। কেন, রসমালাই খাওয়াতে? না, আপনাকে খেতে। আমাকে কেন খাবে? তার বাড়িতে মা বোন নেই, গিয়ে তাদের খাক। অন্যের বোনের দিকে নজর কেন? কথা শুনে ছেলেটা চুপ হয়ে গেল। গাড়ি উঠে অবধি বকবক করতে আসে মেয়েটা, প্রশ্নের বহর থামছে না। কান মাথা সব ঝালাপালা করে দিল। শুধু বসের জন্য কিছু বলতে পারছে না, নয়তো এতক্ষণে জানে দফা রফা করে ফেলতো। ছেলেটা চুপ হয়ে গেল দেখে শীতল কথা বাড়ালো না। কিছুক্ষণ পর নড়ে চড়ে বসলো। কিন্তু কতক্ষণ আর এইভাবে বসে থাকা যায়? একদিক দিয়ে নিশ্চিন্ত, শুদ্ধ জেনেছে কিডন্যাপ হয়েছে, নিশ্চয়ই কোনো না কোনো পথ খুঁজে বের করবেই সে। তবে ফোন অন থাকার কথা বলেছিল শুদ্ধ, কিন্তু ছেলেগুলো তার ফোনটা কেড়ে বন্ধ করে দিয়েছে। রাত বাড়ছে, ঘড়িতে কটা বাজে কে জানে। আম্মুরা বাসায় ফিরেছে? ওনারা বাসায় ফিরে তাকে না পেয়ে চিন্তা করছে নিশ্চয়ই, কান্নাকাটিও শুরু করে দিয়েছে বোধহয়। এখন কি করবে সে? কিভাবে ছাড়া পাবে? রোজ পত্রিকা খুলে দেখা যায় ধর্ষণের সংবাদ, তার সাথেও কি এমন কিছু ঘটবে? চৌধুরী বাড়ির সদস্যের মাথায় হেট হবে শুধু তার বোকামির কারণে? বড় আব্বু, মেজো আব্বু, আব্বু, সায়ন ভাই, শুদ্ধ ভাই, তারা কি লজ্জায় পড়ে যাবে? তাদের সুখপূর্ণ জীবনে অসম্মানের তকমা লাগবে তার কারণে? বড় আম্মু, মেজো আম্মু, আম্মুরা কি তার জন্য কাঁদবে? শখ আপু, স্বর্ণ আপু, এরা কি মন খারাপ করবে নাকি খুশি হবে জ্বালাতন করা মানুষটা হারিয়ে গেলে? এসব ভেবে তার গলা শুকিয়ে এলো, কণ্ঠ রোধ হয়ে এলো বুক চাপা কান্নায়। ভয়ে কাঁপতে লাগলো সে। নির্জন রাস্তা, তার উপর এতগুলো ছেলে। সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইল শীতল। না একটু খাওয়া দরকার? সে ছেলেগুলোকে বলল পানি খাবে, তাকে পানি খাওয়ানো হলো। কিছুক্ষণ পর বলল ক্ষুধা পেয়েছে, তাকে খাবারও দেওয়া হলো। অথচ খাবার গলা দিয়ে নামছে না। মানুষ ভয় পেলে কিংবা টেনশন করলে বুঝি এমনই হয়? ফোনটা এখনো বন্ধ হয়ে পড়ে আছে শীতলের জানা মতে। ফোন বন্ধ থাকলে লোকেশন ট্র্যাক করা যায় না। লোকেশন ট্র্যাক না করলে তার খোঁজ করতে পারবে না শুদ্ধ। তাই মনে মনে কিছু একটা ভেবে বলল, এভাবে সময় কাটছে না, ফোনটা দিলে রিলস দেখলে সময় কাটতো। একথা শুনে অতিষ্ঠ হয়ে একজন সজোরে থাপ্পড় বসিয়ে দিল তার 2 গালে। দাঁতের সাথে ঠোঁট লেগে রক্ত বের হলো। পুরুষালি শক্ত হাতের থাপ্পড়ে গালে 5 আঙুলের দাগ বসে গেল। শীতল হতবাক হয়ে তাকাই রইল ছেলেটার দিকে। অকারণে মারার জন্য খুব রাগ হলো তার। সেও এক পা তুলে আচমকা লাথি বসালো ছেলেটার প্যান্ট বরাবর। তার এহেন কাণ্ডে পাশের ছেলেটা এবার রেগে আরেকটা থাপ্পড় বসিয়ে হিজাব টেনে খুলে ফেলল। এক হাতে নাক চেপে ধরে আরেক হাতে শক্ত করে
চেপে ধরল শীতলের গলা। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। হাত পা ছুঁড়েও ছেলেটাকে ছাড়াতে পারল না। এবার প্রাণটা বুঝি যায় যায়। এতক্ষণ ভয় দুই করতে বকবক করছিল শীতল, বোঝাতে চেয়েছিল সে ভয় পাচ্ছে না, স্বাভাবিক আছে। আসলেই তাই, এতগুলো ছেলের মাঝে স্বাভাবিক থাকা যায়? থাকা কি সম্ভব? এদিকে তার বকবকানিতে অতিষ্ঠ হয়ে অন্য ছেলেগুলো থামানো দূর, এগিয়েও এলো না, বরং দেখলো, হাসলো। পরে শীতলের চোখ জোড়া উল্টে আসলে তারা ছেলেটাকে কোনো মতে সরালো। তবে ছেলেটা সরার আগে শীতলের বুকে সজোরে একটা লাথি বসালো। লাথিটা লেগেছে হাড় বরাবর। এই বুঝি প্রাণটা বেরিয়ে এলো। জন্মের পর গায়ে ফুলের টোকা না পড়া মেয়েটা অসহ্য যন্ত্রণায় গুমড়ে উঠল। তার হাত পাও ধীরে ধীরে শিথিল হয়ে এলো। চোখে নামলো গাঢ় অন্ধকার। কানে বাজলো প্রাণপ্রিয় বাবার আদরে ডাক, মা শীতল, কই তুমি মা? শীতল ছোট থেকে অতিরিক্ত চঞ্চল, বাচাল, দুষ্ট বুদ্ধির অধিকারিণী। তবে সে যতই চঞ্চল হোক, দুষ্টুমি করুক, কেউ তাকে এভাবে মারেনি। সারাফাত চৌধুরীর কারণে মারার সাহস করেনি। শুধু মাঝে মাঝে মার খেত শুদ্ধর হাতে, তাও তার অপকর্মের কারণে। এজন্য শুদ্ধকে পাষাণ উপাধিও দিয়েছে। তবে আজ বুঝলো শুদ্ধ ভাই মারলেও রয়ে সয়ে সহ্য ক্ষমতা বুঝেই মারত। আর এরা, তবে বলতেই হয় শুদ্ধ ভাই আর এদের মারের মধ্যে অনেক তফাত, আকাশ পাতাল তফাত। শীতল জ্ঞান হারালো। অচেতন শীতলের মাথাটা ধাক্কা খেলো গাড়ির কাচের সাথে। হঠাৎ গাড়ি ব্রেক করায় আবার গিয়ে ধাক্কা খেলো সামনের সিটে। তবুও ছেলেগুলো দেখেও দেখলো না। বিরক্ত মুখে ফোনে ব্যস্ত হয়ে পড়ল। অন্যের বাড়ির মেয়ে মরুক বাচুক যা ইচ্ছে করুক, তাতে তাদের কি? অগত্যা তিন চৌধুরীর এক কলিজা অনাদরে পড়ে রইল সিটের উপরে। তিন মায়ের আদরের রাজকন্যাটা আঘাত পেয়ে কপাল ফুলে কার সিটে পড়ে গেছে। চার ভাইয়ের সবচেয়ে চঞ্চল বাচাল বোনটিকে কথা বলার দায়ে শক্ত হাতে আঘাত করা হয়েছে। তার ঠোঁট কেটে রক্ত পড়ছে, গলা চেপে ধরায় গলায় দাগ বসে গেছে। কেউ জানলও না, কেউ দেখলও না চৌধুরী বাড়ির আদুরে কন্যার বর্তমান হাল। কিছুদিনের জন্য দেশে ছেড়েছে শুদ্ধ। পাঁচ বন্ধু এসেছে তাদের স্যারের জরুরি ডাকে। 3 রাত এক করে তারা কাজ করছে ল্যাবে। খাওয়ার সময়টুকু ছাড়া বাকি সময় কাটছে সেখানেই। আজও এক মনে কাজ করছিল সে। হঠাৎ ফোন ভাইব্রেট করার কাজে বিঘ্ন ঘটে সবার। স্যার খুব বিরক্ত হলেও কিছু বললেন না, কারণ শুদ্ধ শুনতো না। দলের মধ্যে এই ছেলেটা যেমন মেধাবী, তেমনি তেরা। কিছু কিছু ক্ষেত্রে ছাড় না দিলে সে কাজ হাতে দেয় না। তাছাড়া ছেলেটা পরিবার নিয়ে খুব বেশি পজিটিভ। তাই কথা না বাড়িয়ে সবাইকে মনোযোগী হতে ইশারা করলেন উনি। আর শুদ্ধ ফোনটা নিয়ে চলে গেল ল্যাবের এক কোণে। ডিসপ্লেতে ভাসছে ব্যাঙাচি নাম। কল রিসিভ করে শীতলের কথা শুনে চিন্তা বেড়ে গেছে তার। সে স্যারকে বলে বেরিয়ে এসেছে ল্যাব থেকে। কথা বলতে বলতে কল কেটে গেলে দৌড়ে এসেছে তার জন্য বরাদ্দকৃত রুমে। ল্যাবের অ্যাপ্রন পরা অবস্থায় বসে পড়ছে ল্যাপটপ নিয়ে। ল্যাপটপে শো করছে তার ফোনের সকল তথ্য। চেষ্টা করছে ফোনের লোকেশন ট্র্যাক করার, যদিও ফোন বন্ধ। তারপরও বেশিরভাগ ওয়্যারলেস চিপগুলি ডিভাইস বন্ধ থাকা সত্ত্বেও কাজ করতে থাকে। কিছু কিছু কম্পোনেন্ট লো পাওয়ার মোডে চলতে থাকে আইফোন বন্ধ হওয়ার 24 ঘন্টা পর্যন্ত। তথ্য অনুযায়ী এই উপাদানগুলোর শক্তি থাকে এবং ট্র্যাকিং ওয়ে সক্রিয় থাকে। মোট কথা, সিস্টেম ওয়াইড অ্যাক্সেস সহ সেটিং ব্যবহার করে ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে বন্ধ থাকা অবস্থাতেও। তাছাড়া সেও যেন জানতো ফোনটা হারাবে, নয়তো কোনো অঘটন ঘটাবে এই মেয়ে। বরং অঘটন না ঘটালে অবাক হতো, সেই চিন্তা মাথায় রেখে আগে থেকেই শক্তপোক্ত ব্যবস্থাও করে রেখেছে। কিছুক্ষণ চেষ্টা চালানোর পর সে সফল হলো। ফোনের লাস্ট লোকেশন শো করছে ঢাকাতে এবং সেটা যাচ্ছে ফেনীর দিকে। শুদ্ধ ল্যাপটপে দৃষ্টি রেখে কল করলো শাহাদাত চৌধুরীকে, জানালো ঘটে যাওয়া পুরো ঘটনা। শাহজাদ চৌধুরী ঠান্ডা মাথায় পুরো ঘটনা শুনলেন, ভাবলেন, তারপর জানালেন সেনাবাহিনী ক্যাম্পের উদ্ধস্ত কর্মকর্তাকে। আধ ঘন্টার মধ্যে ফেনীর রাস্তা ব্লক করার ব্যবস্থা করা হলো। পুলিশও নেমে গেল রাস্তায়। সেই রাস্তায় প্রতিটা পয়েন্টে থাকা ট্রাফিক পুলিশদের সিগন্যাল পাঠানো হলো। এইটুকু সময়ের মধ্যে যতটুকু করা সম্ভব করলো। কিন্তু তাতে কিছু হবে তো? বাঁচতে পারবে তো তাদের বাড়ির প্রাণবন্ত ফুলটাকে? এদিকে সায়নের কাছেও খবর পৌঁছে গেছে অনেক আগে। তারই লোক দেখেছে শীতলকে একটা কালো গাড়িতে উঠতে। তাৎক্ষণিক জানিয়েছে এ কথা। সায়ন খেয়ে ঘুমিয়েছিল। হঠাৎ ফোনের গোগো শব্দে খুব বিরক্ত হয়। দুপায়ের মাঝে জড়িয়ে ধরে থাকা কোলবালিশটাকে জড়িয়ে ধরে গালি দেয় কলদাতাকে। দু একবার রিং হয়ে থামছে না। যখন তখন উঠে কল রিসিভ করলো সে। রাগে ফোঁসফোঁস করতে করতে বলল,
ওই মাদারচোদ, কল করার সময় পাসনি? আমি ঘুমালেই তোর ফোন দিবার মন চায়? আমার ঠাপ না খাইলে শান্তি পাও না তুমি না? আসো শালা, আগে তোমার মনের শখ মিটাই। ভুল হইছে ভাই, একখান কথা জানার লিগা ফোন দিছি ভাই। পরে জানা যাইতো না তোর ফাকিং কথা? ঢাকা মেট্রো গ 52-52-1, এটা আপনাদের গাড়ির নাম্বার? গাড়ির রং কালো। এ কথা শুনে শাইনের ঘুম ছুটে গেল। তার মা চাচিরা বাইরে গেছে, তাদের কিছু হলো না তো? আজম হঠাৎ করে গাড়ির কথা জানতে চাচ্ছে কেন? এই কথা মস্তিষ্কে টোকা মারতেই তার ভ্রু কুঁচকে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে মনে করলো তাদের বাড়ির সব গাড়িগুলোর নাম্বার। এই নাম্বারের গাড়ি তাদের নেই, তাই সে বলল, কাহিনী কি আজম, গাড়ির নাম্বার জিগালি কেন? শীতল আপু কিছুক্ষণ আগে কালো একটা গাড়িতে উঠেছে, সঙ্গে ছিল 5টা ছেলে। তবে তাদের দেখে মনে হলো আমাদের এরিয়ার ছেলে না তারা। গাড়ি ফলো করতে থাক, আসছি আমি, ভুলেও গাড়িটা যেন চোখের আড়াল না হয়। ঠিক আছে ভাই। তারপর থেকে আজম নামের ছেলেসহ কয়েকজন গাড়িটাকে ফলো করছে। শীতলের গাড়ির পেছনে রয়েছে তাদের গাড়িটা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই মুহূর্তে আজমদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। চোখের পলকে তারা হারিয়ে ফেলে শীতলদের গাড়ি। নিখোঁজ হয় শীতল, তাকে খুঁজতে উঠে পড়ে লেগেছে তার বাপ ও বড় ভাইরা। কথা শুনে ইয়াসির হো হো করে হাসলো, তারপর অর্ধনগ্ন শরীরে বিছানার হেডবোর্ডে হেলান দিয়ে বসলো। হাত বাড়িয়ে সিগারেট নিয়ে সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে কল করলো কিডন্যাপারদের একজনকে। বলল, মেয়েটা কই? গাড়িতেই আছে, কিছু করিসনি তো তাকে? না স্যার। আমার খাবার সে, ভুলেও টাচ করবি না ওকে। জি স্যার। ওর ফোন আর ওকে গাড়িতে রেখে পালা দেখি এবার। কেন স্যার, কুমিল্লা যাব না? ওর বাপ বাইরে আসতে তোদের পেছনে বাটাম দিতে। বাটাম নিতে পারলে গাড়িতেই বসে থাক। বাই দ্য ওয়ে, আমি কিন্তু চিনি না তোদের। বাই।